দর্শক, আমি মাহফুজ মিশা আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে। আমরা দিনের রাজনীতি নিয়ে মূলত কথা বলি। আপনারা জানেন যে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সার্জিস আলমের উপস্থিতিতে তাদের বহরের উপর হামলা হয়েছে। সার্জিস দাবি করছেন তার উপরে হামলা হয়েছে এবং এই হামলার জন্য তারা স্থানীয় এমপি এবং সরকারি দলে থাকা ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে দুষছেন। বিপরীতে আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খানিকটা অস্থিরতা চলছে এবং বিশেষ করে রাকসুর নির্বাচিত জিএস তিনি ছাত্রলীগ সন্দেহে বা ছাত্রলীগ নামধারী হিসেবে লাইব্রেরির ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছেন সেই অভিযোগ করছেন এবং সেটি নিয়েও এক ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এসব আলোচনা যখন আমরা করছি তখন ঢাকার মতো জায়গায় ট্রাকে থেকে যে ট্রাক সেল করে সরকার টিসিবি সেটি নিতে গিয়ে দেয়াল চাপা পড়ে দুজন মানুষ মারা গেছে, আরও কয়েকজন মৃত্যুর সঙ্গে কাটাচ্ছেন। আমরা একটু বুঝতে চাই রাজনীতির আলোচনায় সহিংসতা বাড়ছে কিনা, আবার এই রাজনীতির আলোচনায় সাধারণ মানুষ যাদের ভোটে মূলত রাজনীতিক না নির্বাচিত হয় তারাই বা কোথায়, সেসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। ফাহিমা নাসরিন মুন্নি আপা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও বটে। আপা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে কানেক্টেড আছেন নাসিরউদ্দিন নাসির, তিনি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এবং রাজশাহী থেকে আমার সঙ্গে যুক্ত আছেন জনাব সালাউদ্দিন আম্বার, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত জিএস। আপনাদের তিনজনকেই স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার আরেকজন অতিথি যুক্ত হবেন। আমি একটু নাসির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটু আগের ঘটনা বলেই হয়তো আপনার কাছে আগে আসছি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী কিংবা সার্জিস আলমের গাড়ি ভরা হামলা, তারা বলছে এবং আমরাও ছবিতে দেখেছি যে অনেকেই গুরুতর আহত। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে, জেলার সাধারণ সম্পাদকের হাত ভেঙে ফেলা হয়েছে, এবং আপনার জেলা কমিটির ছাত্র দলের যিনি সেক্রেটারি তার বক্তব্য আমি শুনছিলাম, তিনি বলছেন যে এইটা আসলে উস্কানিমূলক বক্তব্যের কারণে এ ধরনের হামলা হয়েছে এবং সেটা তারা করে নাই, কারা করেছে তারা জানে না। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের সভা সমাবেশে এরকম হামলার ঘটনা কেন ঘটছে নাসির, এবং এই তীর কেন ছাত্র দলের দিকে আসলো, এবং এনসিপিতে একটি শান্তিপূর্ণ সমাবেশই করছিল, তারা সমাবেশ শেষ করে যখন সার্কিট হাউসের দিকে ফিরছে তখন এই হামলার ঘটনা আসলে কি বার্তা দেয়? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি নাসির। প্রথমত হচ্ছে হবিগঞ্জে যে হামলা হয়েছে এটি খুবই দুঃখজনক, এবং আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের হামলা খুবই একটি নেতিবাচক বার্তা হয়তো দেয়। কিন্তু আমাদেরকে যেটি সব থেকে বেশি আশঙ্কাজনক ভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হচ্ছে সেটি হচ্ছে এনসিপি গত 1-1.5 বছর ধরে যে রাজনীতিটি বাংলাদেশে করছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী গত 1.5 বছরে ক্রমাগতভাবে উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, লাগামহীন, উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং জনমনে যে চরমভাবে বিভ্রান্তিকর বক্তব্যগুলো দিচ্ছে, এটি এনসিপির বিভিন্ন শীর্ষ নেতারা কিন্তু সেটি সমানভাবে সেটি প্রশ্রয় দিচ্ছেন, এবং একই সাথে এটাও বলতে হবে যে এনসিপি শীর্ষ নেতারা সেটি মেনেই নিচ্ছেন এবং তারা খুব আনন্দ পাচ্ছেন। এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি চলমান আছে সর্বক্ষেত্রে। এখানে বিভিন্ন মতভেদ হচ্ছে, মতপার্থক্য চলছে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদেরকে টার্গেট করে ক্রমাগতভাবে বিভ্রান্তিকর বক্তব্য, একই সাথে এটা উস্কানিমূলক বক্তব্য তিনি দিচ্ছেন, দেশে এবং বিদেশেও দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে তিনি দিচ্ছেন। আমি মনে করি যে বাংলাদেশে যে ছাত্র জনতা জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেরকম বাংলাদেশে এরকম উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মানুষ কোনোভাবে দেখতে চায় না। নাসির একটা সম্পর্ক প্রশ্ন, নাসিরউদ্দিন নাসির, একটা সম্পর্ক প্রশ্ন। আপনি এতক্ষণ যা বললেন তার সবকিছু শতভাগ সঠিক এবং নির্ভুল ধরে নিলেও যদি কেউ সেটি করেও, তাহলেও কি কারো আইন হাতে তুলে নেওয়ার, কাউকে শারীরিকভাবে হেনস্থা করার, কারো উপর আক্রমণ করার অধিকার এই রাষ্ট্র, সংবিধান, সরকার দিয়েছে? আমার মনে আছে কিছুদিন আগেও ডক্টর ইউনূস জমানায় এই ঘটনাগুলোকে আপনারা মব বলতেন, তার দারুণ প্রতিবাদ করতেন। সেই ঘটনা এখন যখন ঘটে এবং তার অভিযোগের তীর যখন আপনাদের দিকে আসে, যারা 17 বছর জেল, জুলুম, গুম, খুন এইসবের শিকার হয়েছেন, তখন সেটি ভীষণ রকমের রাজনীতিতে একটা অস্থিরতার বার্তাও দেয় কিনা নাসির? না, আমি কোনোভাবে সেরকম হামলা তো অবশ্যই সমর্থন করি না, কিন্তু একই সাথে যারা হামলা কারা করেছে, কারা হামলার মদদ দিয়েছে,
সেটিতে তদন্ত হওয়া উচিত, কিন্তু তদন্তের পূর্বে আপনি যদি কাউকে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দোষ চাপানোর চেষ্টা করে, আমি মনে করি সেটা খুবই বিভ্রান্তকর। আমি মনে করি এরকম হামলা খুবই নিন্দনীয়। এটি আমি মনে করি যে বিচার হওয়ার আগে এটি তদন্ত হওয়া উচিত। পুলিশ তদন্ত করবে। আপনি জানেন যে এই নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের অনেক সরকার দলীয় অনেক সংসদ সদস্যর সন্তানদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, অনেক সরকারের খুব কাছাকাছি লোকদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং কেউ যদি জড়িত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু গ্রেপ্তারের ঘটনা ঘটার সাথে সাথে আপনি কি কোনোভাবে বলে দিতে পারেন না যে এটি ছাত্রদল করেছে বা সরকারের একটি অংশ করেছে। জি নাসির, এই ঘটনার ভিডিও ফুটেজ পাবলিক রেকর্ড আছে, আমাদের নিউজে আছে, ফলে এখনকার জামানায় সেটা চিহ্নিত করা নিশ্চয়ই খুব কঠিন কাজ না। তাদের কেউ যদি আপনার সংগঠনের হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি কেবল ধরেন অন্তর্বর্তী সরকারের সময় বহিষ্কার করেই ক্ষান্ত থাকতেন, কারণ আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বা আইন অধিকার তখন বিএনপির ছিল না? এবারও কি খালি বহিষ্কারই করবেন যদি কেউ প্রমাণিত হয় ফুটেজ দেখে, নাকি অন্য কোনো ব্যবস্থাও নিবে ছাত্রদল? না, আমরা প্রাথমিকভাবে আমাদের যেটুকু মনে হয়েছে সেখানে ছাত্রদলের কোনো নেতা কর্মীরা সেরকম আমাদের এখনো পর্যন্ত মনে হয়নি হামলাতে জড়িত ছিল। তারপরেও ঘটনা যেহেতু কয়েক ঘন্টা মাত্র হয়েছে, আমরা তদন্ত করে দেখব, যদি কেউ জড়িত থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু এটির সাথে অবশ্যই সম্পূর্ণভাবে বলতেই হবে যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যখন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান, ঠিক সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম বক্তব্য জনমনে ব্যাপকভাবে ঘৃণা ছড়াচ্ছে এবং এনসিপি শীর্ষ নেতারা এই বক্তব্যকে শতভাগভাবে সাপোর্ট করছেন। তারা এই পরিস্থিতিকে জটিল করার জন্য এরকম করছে বলে সেটি আমাদের আসলে প্রতীয়মান হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। জি, আমি আমাদের আরেক ছাত্রনেতা সালাউদ্দিন আম্মারের কাছে একটু যাই। সালাউদ্দিন আম্মার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা করে আলাপ করব, কিন্তু হবিগঞ্জের ঘটনা নিশ্চয়ই আপনিও ফলো করছেন, এবং ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের উস্কানিমূলক বক্তব্য, কেউ যদি বক্তব্য উস্কানি ছড়ায়ও তাহলেও কি কারো গায়ে হাত তোলা জায়েজ হয়? সালাউদ্দিন আম্মার, প্রথম ব্যাপার হচ্ছে যে হবিগঞ্জের ব্যাপারটা ওই যে ফলো করছি এটা বললেন, এটা এটা যে ফলো করার সময়ই পাচ্ছি না, কারণ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগকে ধরলে ছাত্রদল খেপে উঠতেছে আর কি, বুঝতে পারছেন? সো আমাদেরকে ডাবল ফাইট দেওয়া লাগতেছে, একটা হচ্ছে ছাত্রলীগের এগেনস্টে, একটা হচ্ছে ছাত্রদলের এগেনস্টে। কারণ ছাত্রদলকে অ্যারেস্ট করানো হলে সেটা সেখানে মানে ছাত্রলীগকে গ্রেপ্তার দেখানো হলে সেখানে ছাত্রদল গিয়ে প্রোটেস্ট করতেছে আর কি। তো হবিগঞ্জের যে ঘটনাটা, এটা নিয়ে আসলে আচ্ছা আমার কথা মনে হয় ডাবল আসতেছে না, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি বক্তব্য চালান, আপনি হয়তো ইকো শুনছেন। আচ্ছা সরি। তো হবিগঞ্জের যে ব্যাপারটা, এটা আসলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বললেই একটা সমস্যা, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে বা সমালোচনা করছে, এটা নিয়ে তাকে মারধর করতে হবে। ইভেন এটা তো আমার সাথেও হয়েছে, আমি কি বলবো, আমি কি তারেক রহমানকে সমালোচনা করতে পারি না, বা আমি যে কাউকে সমালোচনা করব না? যেমন রামিসা হত্যাকাণ্ডের বিচার করার কথা 1 মাসের মাথায়, আজকে 2 মাসের বেশি হয়ে গেল, 2 মাস আজকে হচ্ছে 5 দিন প্রায়। তো এই জায়গায় তারেক রহমান যে সুস্পষ্টভাবে মুনাফিকি করছে, এখন এই মুনাফিকিটাকে আমি যদি এখন লাইভে বলি, এখন নাসির ভাই রেগে যাবেন, এখন বিএনপিপন্থী যিনি এমপি আছেন উনি রেগে যাবেন, বা বিএনপিপন্থীরা রেগে যাবেন, হয়তো বা আমার ব্যানার আবার ছিঁড়বেন, আবার ব্যানারে আগুন ধরাবেন। তো এই জায়গাগুলো আসলে এটা তো খুব কমন স্ট্র্যাটেজি, এটা পলিটিক্যাল ছাত্রদল, ছাত্রলীগ বা সবার এটা খুব কমনভাবে এটা চলে আসতেছে আর কি। যাই হোক, আমি বিনয়ের সাথে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, আপনি যদি আমাকে শুনে থাকেন। আম্মার, সেটা একটু আগে আপনি বলছিলেন যে ছাত্রলীগকে ধরলে ছাত্রদল ছাড়িয়ে নিচ্ছে। ছাত্রলীগকে ধরা অথবা অপরাধী যারা, যে দলটি নিষিদ্ধ, তাদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, রাইট? সেখানে সেই দলের শীর্ষ নেতা যিনি শেখ হাসিনা, তার পর্যন্ত চূড়ান্ত শাস্তি হয়েছে। ফলে ছাত্রলীগকে ধরার দায়িত্ব ছাত্র সংসদকে কে দিল, বা আপনাদেরকে কে দিল? আসলে ছাত্রলীগকে ধরার দায়িত্ব না, ব্যাপারটা হচ্ছে 2 বছর ধরে আমরা বারবার বলে আসতেছি যে আওয়ামীপন্থী যে টিচাররা আছে, আমার তালিকাভুক্ত আছে 325 জন প্লাস আওয়ামীপন্থীর শিক্ষক, অসংখ্য কর্মকর্তা আছে, কর্মচারী আছে, স্টুডেন্টরা এসে পরীক্ষা দিতে পারতেছে, যারা
জুলাই গণঅভ্যুত্থানে ডিরেক্টলি আমাদের উপরে হামলা করছিল, তারা এখন পর্যন্ত তারা কেন ক্ষতি করে এই ইউনিভার্সিটির জন্য? এখন পর্যন্ত ক্যাম্পাসের যে কোনো তথ্য তারা পাচার করতে পারতেছে। আওয়ামীপন্থী টিচাররা এখন পর্যন্ত তারা মিটিং করতেছে, তারা টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাটাচড আছে। সো এগুলাও যখন বিচার না করে তখন এই পরিস্থিতিগুলো আসলে সৃষ্টি হয় ক্যাম্পাসে। কারণ যারা তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তারা যখন অভিযোগ দিবে, রাকসু কখন ফাংশন করে? একটা অভিযোগের ভিত্তিতে ফাংশন করতেছে। এখানে আমি আগ বাড়ায় যাই নাই তাকে কিছু বলতে, এখানে একজন অভিযোগ দিছে, তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার, তার উপর জুলুম হয়েছে, এটার অভিযোগ তারা দিছে। তাকে এখনো পর্যন্ত যে থ্রেট দেওয়া হচ্ছে, তার কাছে পিস্তল আছে বা এই করা হচ্ছে, ডিরেক্ট প্রক্টর স্যারকে সে মারমুখী ভঙ্গিতে সে কথা বলতেছে, এগুলো তো সিসিটিভি ফুটেজ বা এগুলো তো অলরেডি আপনাদের কাছে গেছে, আমার মনে হয় যে যাওয়ার কথা আর কি। তো একটা হচ্ছে মানবিক জায়গা থেকে, আরেকটা হচ্ছে যে রাকসু অ্যাজ এ রাকসু জিএস আমি ফাংশন করি একটা প্রমিনেন্ট একটা মানে অভিযোগ আসার পরে। যদি কোনো স্টুডেন্টের ব্যাপারে অভিযোগ আসে উইথ প্রুফ, অবশ্যই আমরা এটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে, এবং এটা আমাদের করা লাগতো না। আপনি এখন বলতে পারেন যে তুমি যেটা করতেছো এটা তো ভুল বা এটা পরের হিসাব। 2 বছর হয়ে গেছে, 2 বছরের ভিতরে এখনো পর্যন্ত কেন করে নাই? ওকে হাসিনার ফাঁসি কবে? সেটা হাসিনার দেশে ফেরার সময় কখন? এই আওয়ামী লীগের দেশে ফেরার সময় কখন? তাদের কার্যকরের সময় কখন? এখনো পর্যন্ত লীগরা সরব আছে, জায়গায় জায়গায় মিছিল করতেছে, এখন পর্যন্ত জায়গায় জায়গায় হামলা করতেছে। আমি নাসির ভাইয়ের পক্ষ হয়ে যদি বলি যে ছাত্রদল হামলা করে নাই, তাহলে ছাত্রলীগ হামলা করছে, আর কে হামলা করবে? যদি ছাত্রলীগ হামলা করে থাকে তাহলে তারা কোন সাহস হামলা করতেছে? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, দুইটার দোষই কিন্তু বিএনপির ঘাড়ে যায়। একটা যদি ছাত্রদল বা বিএনপি হামলা করে থাকে, দোষ ডিরেক্ট বিএনপির ঘাড়ে। আর যদি ছাত্রলীগ হামলা করে থাকে তাহলে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সালাউদ্দিন আহমেদের ঘাড়ে দোষটা যাচ্ছে, যে উনি ওনার সংসদে থাকা সংসদ সদস্যদের বা একটা পলিটিক্যাল পার্টির, ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টিকে উনি নিরাপত্তা দিতে পারতেছে না। দেশের লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে উনি কীভাবে নিরাপত্তা দিবেন? তো যখন এই জায়গা থেকে জাস্টিস আমরা পাচ্ছি না, যখন আমরা তো প্রথমে যাই না এখানে হামলা করতে, বা আমাদের কোনো প্রকার ইচ্ছা ছিল না এখানে। আমরা বারবার বলছি তাকে কেন মামলা দেখানো হচ্ছে না বা তাকে কেন গ্রেপ্তার করানো হচ্ছে না? বলা হলো যে আমরা মামলা করব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি যখন 6 মাস 7 মাস পরে চলে যাব, তখন আমার এই মামলার জন্য আমাকে বারবার রাজশাহী আসতে হবে। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে মামলা করতে পারবে না? তার মানে আপনার বক্তব্য পরিষ্কার, যেহেতু সরকার 2 বছরের ভিতরে ব্যবস্থা নিতে পারেনি, ফলে অভিযোগ আসলে এখন বাধ্য হয়ে আপনি রাকসুর জিএস হিসাবে কোনো না কোনো পদক্ষেপ নিচ্ছেন, এক ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগ করছেন, কিংবা আপনি নিজেও কারো কারো গায়ে হাত তুলছেন, সেই অভিযোগ আছে। ইভেন আমি এটা বলি যে যত প্রকার আইনি প্রক্রিয়া আছে এই ফাইলটা নিয়ে, ইভেন রাজশাহী ইউনিভার্সিটিতে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো বা 3 মাস ঘুরে ডকুমেন্টেশন সহ আমি একটা ফ্যাসিস্ট ফাইল তৈরি করছি, শুধুমাত্র শিক্ষকদের। সেটা নিয়ে ইন্টারিমের কাছে যাওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর কাছে যাওয়া হয়েছে, এই রানিং যেই প্রশাসনটা আসছে তাদের কাছে যাওয়া হয়েছে, ইউজিসির সাথে কথা বলা হয়েছে। কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। তারা যত জুলাই গণঅভ্যুত্থানে, এখানে নাসির ভাই আছেন, নাসির ভাই আমি জানি না কতটুকু রিলেট করতে পারবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নাসির ভাই একটা ছাত্র সংগঠনে আপনি কেন্দ্রীয় দায়িত্বশীল, এটা একটু খোঁজ নিয়ে দেখেন, যারা জুলাই রিভলিউশনে দায়িত্বে ছিল, শিবির বলেন, দল বলেন, বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের ভিতরে নাই বলেন, সবাই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করছে, সবার সিজি ডাউন করে দেওয়া হচ্ছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, সবার রেজাল্টে ইম্প্যাক্ট করতেছে। তো এই সময়ে যদি আওয়ামীপন্থীদের বিচার না হয় এবং তাদেরকে যদি কোনো প্রকার, তাদের ব্যাপারে কোনো প্রকার ডিসিশন না নেওয়া হয়, হামলা কিন্তু বা এই যে প্রতিরোধ গড়ে তোলা, এটা কিন্তু একবারে হয় নাই। প্রথমে আমরা পুলিশ ডাকছি, পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, পুলিশ আবার তাকে সংশ্লিষ্ট কোনো মামলা না পাওয়ায় তাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার 10 মিনিটের মাথায় সে এসে রাকসুতে আমার রুমে এসে আমার উপর হামলা করছে, তারপরে তার এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এবং আফসোসের ব্যাপার, আমি একটা জিনিস ভাই আপনার মাধ্যমে বলি, যমুনা টেলিভিশনের মাধ্যমে, এই যে ছেলেটা আনাস, সে 2023 সালের 28 অক্টোবর বিএনপির ডাকা যে হরতাল, সম্ভবত তারিখটা, বিএনপির ডাকা যে হরতাল ছিল আমাদের শিক্ষকদের, এই হরতালে হামলা করার জন্য বা এই হরতালের এগেনস্টে মিছিল করার ভিডিও তার আছে, এবং হামলা করার জন্য সে যে নোটিশটায় তার মানে সতীর্থদের, তার সহপাঠীদের দিছিল, সেই নোটিশটা পর্যন্ত আমরা তার ফোনে পাইছিলাম। এবং তার হোয়াটসঅ্যাপ ঘেটে দেখি রাবি ছাত্রদলের যতগুলা গ্রুপ আছে সেই গ্রুপে এই আনাস ছেলেটা
সে এই গ্রুপে অ্যাড আছে, সে চিহ্নিত ছাত্রলীগ, সে মতিয়ার হলে তার রুমে সিলগালা করা হয়েছিল, তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি আবার আপনার কাছে আসব, শুধু একটু বলে রাখি আপনি তার হোয়াটসঅ্যাপও ঘেটেছেন, সেটি আমরা পারি কিনা ব্যক্তিগত গোপনীয়তার জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ঘাটলে আপনি সেটা মানবেন কিনা সেই প্রসঙ্গে পরে কথা বলবো। আমার সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন জামাত ইসলাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সংরক্ষিত আসনের জনাব মার্জিয়া মমতাজ আপা, স্বাগত আপনাকেও। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে একটু ফিরি। আপনাকে আমি আগে একটু হবিগঞ্জে নিয়ে যেতে চাই। হবিগঞ্জে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সে দলের কেন্দ্রীয় নেতা, সার্জিস দলের প্রধানতম নেতা, তাদের উপস্থিতিতে সেই গাড়ি বহরে হামলা, এবং আমরা একটি ছবি দেখেছি পেছনে বিএনপি হবিগঞ্জ জেলা শাখা এরকম মানে গেঞ্জির পেছনে লেখা, সেটাও আছে। এরকম গেঞ্জি আছে নাকি? না, এটা প্রিন্ট করা বিভিন্ন উৎসবে আয়োজনে নিশ্চয়ই বানানো হয়। আচ্ছা, ফলে সেটা কেউ পরে যদি তারপর কেউ হামলা অপরাধ করে উস্কানিমূলক বক্তব্য দেয়ও, তাহলে এই হামলার দায়িত্ব কেন ছাত্রদলকে নিতে হলো, বা ছাত্রদলের নাম কেন এখানে আসছে যারা মার খেয়েছে তাদের পক্ষ থেকে? এবং তারা আরো স্পষ্ট করে একজন এমপির নাম নিচ্ছেন, জনাব জি কে ঘোষ, তার লোকজন নাকি করেছে। ফলে এটাকে কিভাবে দেখেন? এবং কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে হামলা, আপনি নিজে আইনজীবী মানুষ। না, যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটা দুঃখজনক। দেখেন, যে কোনো রাজনৈতিক সহিংসতার ঘটনা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে অভিযুক্ত করার আগে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন আছে। আইনজীবী হিসেবে বলেন, সাধারণ একজন মানুষ, নাগরিক হিসেবে, আপনি গণমাধ্যম কর্মী, এটা নিয়ে দ্বিমত নিশ্চয়ই আপনি করবেন না। দেখেন, রাজনৈতিক অঙ্গনে হামলা হলে একজন আর একজনকে একটা দোষারোপ করার যে সংস্কৃতি, সেটা কিন্তু একটা সাধারণ বিষয় রাজনীতির মাঠে আর কি। এখন এক পক্ষ যখন প্রতিপক্ষ বা অন্য কোনো একটা দলকে এই ধরনের একটা বিষয়ে দায়ী করে, তখন অপর পক্ষ সাধারণত দেখা যায় যে সেই অভিযোগ এটা অস্বীকার করা হয়ে থাকে বা এটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো। এখন আপনি যে চিত্রটা দিলেন, আপনি নিজে একটু চিন্তা করেন না, আমি তো রাজনৈতিক কর্মী, আমি কাউকে আপনাকে হামলা করতে গেলে আমি বিএনপি লেখা গেঞ্জি কখনো পরবো না। আইনজীবী হিসেবে বলছি, যার কমন সেন্স আছে, আপনি খুব ভালো বুঝবেন সেটা। এখন মিডিয়া ট্রায়াল ছাত্র দলের বেলায় হোক, সেটাও কাঙ্ক্ষিত না, কারণ একটা আঙুল তুললেই যে এটা ফ্যাক্ট না, এটা এখনো অনেক দূর যে এটা সাক্ষী প্রমাণের ব্যাপারগুলো সামনে আসতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে এটা সত্য অনুসন্ধান, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং, সেটা খুব জরুরি। একটা নিরপেক্ষ তদন্ত এখন হওয়ার খুব প্রয়োজন আছে, কারণ এখন আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া তারা কাজ করবে বলে আমরা মনে করি, কারণ তাদেরকে আমরা একটা বিনীত জিজ্ঞাসা, আপনাকে তো অনেকদিন ধরে চিনি, ধরেন আওয়ামী লীগের সময়ও যখন কোথাও বিরোধী দলের উপর কোনো হামলা হতো, তার দায় আপনারা সবাই মানে দলের পক্ষ থেকে সরকারি দলের উপরে আসতো। ধরেন বিএনপি যদি নাও করে থাকে, তারপরেও সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারি দূরের কথা, আমার আপনার যে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এবং তারা যে সেখানে কর্মসূচি করছে, তারা সার্কিট হাউসে থাকছে, এটা সরকারের গোয়েন্দা সংস্থা জানে। জানার পরে এটা যদি কেউ পরিকল্পিতভাবেও করে থাকে, তো সেটি ঠেকানোর দায়িত্ব কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের? না, আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বিশাল বড় বেসিক তফাৎ আছে। আওয়ামী লীগ আপনি জানেন যে তারা ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ওগুলো দিয়ে ওরা 17 বছর অত্যাচার করেছে, যেটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনাদের আমাদের সবার কাছে দিনের আলোর মতো সত্যি ছিল। কিন্তু ছাত্রদল সেই ভূমিকায় নেই। রাজশাহীর একজন ছাত্র যিনি জামাতের যে কথাগুলো বলছিল, সেখানেও দেখবেন যে বিএনপিকে ওই কথাটা কিন্তু বলেনি যে ছাত্রলীগকে দেখলেই ধরে ধরে পিটাচ্ছে। বলেছে কি না, বরং উল্টো একটা ইঙ্গিত করার চেষ্টা সে করছে। আমি বলি কি না, এগুলোর দরকার নেই। আমাদের দরকার সাদাকে সাদা আর কালোকে কালো বলা। কারণ এখন হচ্ছে নিরপেক্ষ, আমি মনে করি একটা তদন্ত, এটা হচ্ছে 1 নাম্বার, একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বক্তব্য, সিসিটিভি ফুটেজের কথা আপনি বলেছেন, সেই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল যে প্রমাণগুলো থাকে, এটা তো ডিজিটাল যুগ, তো সেগুলো আমরা মনে করি নিব আমরা। আপনাকে একটু থামাই, আমার সঙ্গে আরেকজন এমপি আছেন। আপা, আপনি কি বলবেন হবিগঞ্জের এই ঘটনায়? ছাত্রদলের ব্যাখ্যা হচ্ছে দীর্ঘদিন ধরে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমনকি যে সমাবেশ ছিল সেখানেও তারা নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যার ফলে স্থানীয় মানুষজন বা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তাদের উপরে হামলা করেছে।
জি, হবিগঞ্জের ঘটনাটাই কিন্তু প্রথম না। নির্বাচনের পরপরই আমরা দেখেছি ঝিনাইদহেও এরকম ঘটনা হয়েছিল, এবং উস্কানিমূলক বক্তব্য হলে সেটার দায়িত্ব ছাত্রদলের না। অভিযোগ হবে, সে অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে এসে ব্যবস্থা নেবে। কিন্তু আমরা যেই ছেলেটার ছবি দেখলাম, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে রডের আঘাতে এবং রক্ত পড়ছে, এই প্রজন্মের সাথে তো এই আচরণ করা আমাদেরকে মানায় না। এবং কারা করছে? এই প্রজন্মেরই সরকারি দলের প্রতিনিধিরা। কেন আমি সরকারি দল বলছি? সরকারি দল বলার অনেকগুলো কারণ আছে। দেখেন, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলেই তাদেরকে ঠেকানো হয়েছে, এই কথাটা কে বলল? তাহলে তার গায়ে দায়টা চলে যায়। এবং একই সাথে এখানে পুলিশ এবং প্রশাসন কি করছিল, এটা একটা বিষয়। আপনি একটু লক্ষ্য করে থাকবেন, তাদের যে গাড়িটাকে হামলা করা হয়েছে সেই গাড়িটাকে সরকারি একটা অফিসের ভেতরে নিয়ে, একটা ব্যাংকের ভিতরে গিয়ে তারা, এটা সরকারি অফিস, নিয়ে সেখান থেকে ক্যামেরা এবং ওদের ফোনগুলো নিয়ে যাওয়া হয়েছে। এই আচরণ করার সাহস বাংলাদেশে এখন কার আছে? আমি প্রশ্নটা করে যাচ্ছি। অনেকের আছে আপা, অনেকের আছে। যেমন রাজশাহীতে ধরেন ছাত্র সংসদে যারা বিজয়ী দল, ধরেন আম্মার করতে পারেন, আম্মার করেছেন, সেটা একটা ইউনিভার্সিটি, সেটার সিচুয়েশনটা আলাদা। এবং আমার মনে হয় বলবে বা বলেছে কিনা এর মধ্যে, আম্মার তার ব্যাখ্যা দিয়েছে। জি, সেটা হচ্ছে যে প্রশাসন দীর্ঘদিন ধরে নির্বিকার, এবং যেই ছেলেটি এই অন্যায়টা করেছিল তার রুমটা সিলগালা ছিল, সে শুধু ক্যাম্পাসে ফেরেইনি, তার ব্যাপারে তার মানে এখনো কোনো মামলা নাই, এবং সে নতুন করে আরেকটা দুষ্কৃতি করার পরে, অভিযোগ আসার পরে ছাত্র সংসদ সেখানে অভিযোগের ব্যাপারে কথা বলতে যায়, এবং এরপরে যেটা হয়েছে হাতাহাতির ঘটনা হয়েছে। আপনাকে আমি একটু মনে করাই দিই, রাজশাহী ইউনিভার্সিটির ওই ছেলেটার ছবিটা তো আমরা ভুলে যাই নাই, যার পায়ের পাতাটা আলাদা করে ফেলা হয়েছিল, তাই না? এটা তো সেই ক্যাম্পাস। সুতরাং এখানে মানুষের ক্ষোভ কোথায় কাজ করে, এবং ছাত্র সংসদ সেখানে সামনে ছিল, এটা একটা সিচুয়েশন। আর এনসিপির ঘটনাটা আরেকটা সিচুয়েশন। আমাদেরকে দুইটাকে অ্যাড্রেস করতে জানতে হবে। তারপরেও আমি বলবো এটা ছাত্র সংসদের কাজ না, এবং ছাত্র সংসদকে একটা পর্যায় পর্যন্ত গিয়ে থামতে হতো, কিন্তু সেখানে এই কাজটা তো আমি গিয়ে বলবো না, আপনিও গিয়ে বলবেন না। কে বলবে? প্রশাসন। কে বলবে? পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অবশ্যই, ভাইস চ্যান্সেলর, এবং প্রক্টর আছেন। তাহলে তারা কোথায় ছিলেন তখন? তাহলে কি তারা অপেক্ষা করছিলেন যে এখানে একটা লাগুক মারামারি, তারপরে হচ্ছে আমরা পরে এটা থেকে আমরা ফায়দা নিব? তাহলে এটার দায়িত্ব তো প্রশাসনকেই নিতে হচ্ছে। তাহলে ঘুরে ফিরে দায়িত্বগুলো যখন প্রশাসনের উপর আসে, ব্যাখ্যাটা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। কিন্তু আপা, আপনি আমাকে একটু বলেন যে ধরেন এই একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল 5 আগস্টের আগে, এমনকি পরেও, ফলে কি এমন ঘটনা ঘটলো 5 মাসের মাথায়, বা 6 মাস হয়নি এখনো সরকারের, যে বিএনপির ছাত্র সংগঠন তাদেরকে প্রকাশ্যে, যারা ক্ষমতায় আছেন তারা জানেন যে তারা আক্রমণ না করলেও দায়টা তাদের দিকে আসবে, তারা কেন করবে? মানে কি যুক্তিটা থাকতে পারে? বাংলাদেশের এবং এনসিপি বিএনপির কি এমন ক্ষতি করলো আসলে? আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটা, যেদিন জাতীয় সংসদ নির্বাচন হয় সেদিন তো রাতে মোটামুটি বোঝা যায় কে জিতেছে, এবং আমরা যেটা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ওই দিন রাতেই ক্ষমতাসীন দল যা তাদের ছাত্র সংগঠন কি করে, হলগুলো ভ্যাকেন্ট করে ফেলে, বিরোধীদেরকে পিটিয়ে বের করে দেয়। 24-এর পরে কিন্তু অনেকগুলো নতুন ঘটনা হয়েছে এখানে। সেটি পারে নাই। হ্যাঁ, পারে নাই। কেন পারে নাই? কারণ ছাত্র সংসদগুলো সেখানে ছিল। এবং সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, ছাত্র সংসদগুলো যেখানে শিবির সমর্থিত, তো সেখানে ক্ষমতাটা এভাবে করে নিয়ে যাওয়া একটা নির্বাচিত নির্বাচিত ছাত্র সংসদ থাকা অবস্থায় এইভাবে ঠিক ছিনিয়েও নেওয়া যাচ্ছে না। তো এটা তো সরকারি দলের যারা ছাত্র সংগঠন, তাদের জন্য তো এটা একটা ডিপ্রেশনের কারণ, যে তারা দখলটা নিতে পারছে না। তাদের সরকার দেশ চালাচ্ছে, কিন্তু ক্যাম্পাসটাতে তারা দখল বুঝে পাচ্ছে না। আমার মনে হয় এটা এখানে একটা বড়। জি আপা, তাহলে তো একইভাবে প্রশ্ন উঠে যে ভোটের আগের দিন রাতে তো অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নিশ্চিত ছিল যে ক্ষমতায় আসলে বিএনপি যাচ্ছে না। সেইখান থেকে যে ডিপ্রেশন ছাত্র দলের, একই রকম ডিপ্রেশন কি বিরোধী দল সংসদের যারা, অর্থাৎ আপনারা, জামাতের মধ্যেও কাজ করছে, এবং সেখান থেকেই কি রাজনীতির আলোচনা অন্যদিকে যাচ্ছে? সেই প্রসঙ্গে আলাপ করবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত। 24 ঘন্টায় আমরা কথা বলছি ছাত্র সংসদ এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আছেন আমাদের সঙ্গে। নাসির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মার্জিয়া মমতাজ এমপি অভিযোগ করছিলেন যে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যে ভরাডুবি, সেইখান থেকে এক ধরনের ডিপ্রেশন আছে আপনাদের, এবং সেখান থেকেই কি
এনসিপির উপরে বা জামাত শিবির যারা বিরোধী দল বা যারা বিজয়ী দল হয়েছেন ছাত্র সংসদ তাদের উপরে হামলা মামলা এই ধরনের সহিংসতা করা হচ্ছে, সেটি হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারাও যদি পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনে ক্ষমতায় যান, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনে জিতেন, তাহলে আপনারাও কি একই রকমের আচরণ করবেন শিক্ষার্থীদের সঙ্গে? আমরা ডাকসুতে সর্বমিত্র চাকমাকে দেখেছি কখনো কখনো পরিস্থিতির কারণে সেও একরকম ব্যাখ্যা দিয়ে বিচার করেছে। আম্মার তার এক ধরনের ব্যাখ্যা দিচ্ছিল যে উনি শিক্ষার্থীদের তালিকা দিয়েছে, তারপরেও তাদের বিচার না হওয়ায় বাধ্য হয়ে তাকে ন্যূনতম কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। আচ্ছা, আমি মারদিয়া মমতাজ ওনার বক্তব্য শুনছিলাম। আমি খুবই বিস্মিত হয়েছি যে উনি অনুমান নির্ভর অনেকগুলো বক্তব্য দিয়েছেন। আমি শুরুতে একটি বিষয় শুধু ওনাকে অ্যাড্রেস করতে চাই। বাংলাদেশে প্রায় এখন ধরুন 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে এবং আমরা জানি সবে মোট 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেখানে তুলনামূলকভাবে বেশিরভাগ শিবির সমর্থিত। কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেগুলোতে কি ছাত্রদল কোনোভাবে হল দখল করতে চেয়েছে? ওনার কি একবারও মনে হয়েছে? উনি যে বললেন যে ছাত্র শিবিরের সমর্থিত ছাত্র সংসদ থাকার কারণে ছাত্রদল পারেনি, তো যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনই হয়নি, সেখানে কি ছাত্রদল কোনোভাবে হল দখল করতে গিয়েছে? ওনার কি একবারও মনে হয়েছে? এরকম অসত্য অনুমান নির্ভর বক্তব্য খুবই দুঃখজনক। এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে গণঅভ্যুত্থানের পরে রাজনীতি পরিবর্তন হয়েছে, কিন্তু এটি শুধু পরিবর্তন কি শুধু সরকারি দলই হবে? বিরোধী দলের পরিবর্তন হওয়া লাগবে না? বিরোধী দলের বক্তব্য, বিরোধী দলের টকশোর তথ্য নির্ভর বক্তব্যগুলো কি পরিবর্তন হওয়া উচিত না? এখানে মারদিয়া মমতাজ যে আশঙ্কা নির্ভর কথাগুলো বলেছেন টকশোতে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি গণঅভ্যুত্থান আমাদেরকে একটা ইতিবাচক রাজনীতির পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্য, ওনার চলাফেরার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি বিরোধী দলের কোন সংসদ সদস্য, বিরোধী দলের বা যারা রাজনীতি করছেন তাদের কি বক্তব্য, চলাফেরা বা তাদের রাজনীতির ধরনে কি আমরা কোনো পরিবর্তন দেখছি? আমরা জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যদেরকে আমরা অত্যন্ত অশ্লীল কাজকর্ম দেখতে পাচ্ছি, তাদের যে চরিত্রগুলো জনগণের নিকট উন্মোচন হচ্ছে, এগুলো আমরা দিন দিন দেখতে পাচ্ছি। ওনাদের কি পরিবর্তনের পক্ষে কোনো কাজ করবেন না বলে জনগণের নিকট কি ওনারা শপথ নিয়েছেন? আমাদেরকে খুবই হতাশ করছে বিরোধী দলের কাজ। আপনারা এমনকি আমি লাস্ট আরেকটি বলি, মারদিয়া মমতাজ উনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি কি একটিবার এই কথা বলবেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে গত 1.5 বছর বা তার বেশি সময় ধরে দেশে এবং দেশের বাইরে যে বক্তব্যগুলো দিচ্ছেন, উনি কি এগুলো সমর্থন করেন কিনা? আমি কিন্তু এটা বলছি না যে ওনার বক্তব্য দেওয়ার কারণে হামলাকে আমি সমর্থন করি, আমি সমর্থন করি না হামলাকে, কিন্তু উনি যে ক্রমাগতভাবে রাজনীতিবিদদেরকে নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, সেই বক্তব্যগুলো কি মারদিয়া মমতাজ সমর্থন করে কিনা, এই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। আপনারা ছাত্র সংসদে যদি জিতেন তাহলে আপনারা কি এই বিচারকের ভূমিকা অবতীর্ণ হবেন, বা ছাত্র সংসদের কাজ কি কারো বিচার করা? না, আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের কোনোভাবে বিচার করার ক্ষমতা নিজের হাতে উঠানো উচিত না বলে আমি মনে করি। গত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতি করতে গিয়ে সব থেকে বেশি হামলার শিকার হয়েছে। যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তাদের কথা আমরা বাদ রাখলাম, তাহলে আমরা এরকম একটি সংগঠন হয়ে কিভাবে একটি স্বাভাবিক সময়ে অন্যের উপর হামলাকে আমরা সমর্থন করবো? আমরা কোনো হামলাকে সমর্থন করি না। আজকে যেটি হয়েছে, তাহলে হবিগঞ্জের হামলাও অন্যায় নাসির। তাহলে তো হবিগঞ্জে পাটোয়ারি সার্জিসের উপর হামলার যে ঘটনা সেটি অন্যায় না? সেটি তো অন্যায় বলছি, সেটির অবশ্যই তদন্ত করতে হবে, কারা হামলা চালিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটিরও তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এরকম হামলাকে সমর্থন করে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়াকে কোনোভাবে সমর্থন করে না। এটি আমরা সুস্পষ্টভাবে গণমাধ্যমে প্রকাশ করতে চাই। আমি একটু ডাকসু জিএস সালাউদ্দিন আম্মার কাছে যেতে চাই। আম্মার, আপনার কাছে বিনীত জিজ্ঞাসা হচ্ছে, ধরেন আপনার মেয়াদ শেষ হবে, আপনার পরবর্তীতে আরেকটি ছাত্র সংসদ নিশ্চিতভাবে আসবে যদি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়, ফলে এখন আপনারা যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সেটি তো পরবর্তী প্রজন্মের জন্য কি উদাহরণ হচ্ছে? আপনি একটু আগে একজনের হোয়াটসঅ্যাপের কথা বলছিলেন, তিনি যদি খুনের মামলার আসামি হন
সেটি কি আসলে ব্যক্তি বা জিএস আম্মার বা ছাত্র সংসদের যে কোনো নেতা বা ঢাকায় সর্বমিত্র চাকমা কেউ কারো ফোন চেক করতে পারে, এমনকি পুলিশই কি সেটা করতে পারে মামলা না হলে? সেখানে পুলিশ উপস্থিত ছিল, প্রক্টোরিয়াল বডি ছিল, এবং সেই ছেলেটাই যে নিজে সংশ্লিষ্ট এখন না, বা এখন কি কাজ করতেছে না করতেছে, সে নিজে বলল যে ভাই আমার ফোনটা চেক করেন আপনি, এবং সে নিজে দেখাইছে। ব্যাপারগুলো এমন না যে তার ফোনটা ফোর্সলি চেক করা হয়েছে, এমন কিছু না আর কি। প্রথম ব্যাপার হচ্ছে এটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মানে আমি বলবো, আপনি প্রথম যে প্রশ্নটা করলেন, নাসির ভাই বললেন যে হল দখল করতে গিয়েছে কিনা ছাত্রদল, আমি একটু সম্পর্ক এই জন্য আমি বলতেছি আর কি, সরি। যে 30টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বা মানে ভাই বললেন আর কি যে হ্যাঁ 30টার মতো, তো সবগুলাতে হলের পরিবেশ বললেন যে হল দখল করতে গেছে কিনা ছাত্রদল, যাওয়ার সাহসও পাওয়ার কথা না। আফটার রিভলিউশন মানে আই থিঙ্ক ছাত্রদলের এত বড় দুঃসাহস হয় নাই যে তারা গিয়ে হল দখল করার মতো দুঃসাহস দেখাবে আর কি। এটা ছাত্র সংসদ হওয়া না হওয়ার প্রশ্ন না, এটা হচ্ছে আফটার রিভলিউশন। এটা সবার মাথায় রাখা উচিত, এটা এক্সিস্টিং সকল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনকে এইটা মাথায় রাখা উচিত যে এইটা ওই যুগ নাই আর কি। সো কোন জায়গায় ছাত্র সংসদ আছে আর কোন জায়গায় ছাত্র থাকলেই এখন হল দখল করতে যান, দেখবেন যে অবস্থা টাইট করে দিবে। এবং আমি একটা জিনিস মানে আমি বলি ভাই আপনাকে যে আমি সবাইকে সম্মান দিতে চাই, কিন্তু সবাই ডেকে ডেকে অপমানটা বা এই ব্যাপারগুলো নিয়ে আসে আর কি। যেমন আপনার আমি যাদের সাথে গেস্ট হব, গেস্ট হিসেবে আজকে যমুনা টেলিভিশনে আসছি, আমি সবার ব্যাপারে জেনে শুনে আসছি যে কে কে হবেন। আমার বিশ্বাস যে যারা এখানে সংসদ যারা এখানে গেস্ট হিসেবে আসছিলেন ওনাদের আমার পরিচয়টা সঠিকভাবে জানা উচিত ছিল। এই যে বিএনপির এমপি মানে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন আপু, উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত, আমি ওনার ব্যাপারে জানছি, জেনে তারপরে আমি ওনার এখানে আসছি। উনি বললেন সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। উনি এখনও পর্যন্ত এটা জানেই না যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিএস একজন স্বতন্ত্র ইলেকশন করে এখানে জিতছে। সে কখনোই এই জামাতের জিএস না। এইটা আপনাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে। কথায় কথায় একজনকে বলবেন যে আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, আবার আপনি বলতেছেন যে আমি জামাতের জিএস। রাজশাহী ইউনিভার্সিটিতে আসেন, এখানে এসে দেখেন যে সালাউদ্দিন আম্মার মোট ভোটের 67% ভোট পাইছে উইদাউট এনি পলিটিক্যাল অর্গানাইজেশন সাপোর্ট। সো আপনাকে ওইভাবে কথা বলতে হবে। আপনি বিএনপির সাপোর্ট দিয়ে আপনি ইলেকশন করছেন, আমি বলতে পারি। আমি এটা কেন বলতেছি, বিএনপির আপনি এমপি হয়েছেন, যদি আপনি ইলেক্টেড এমপি হন তাহলে সেখানে আপনি ভোট করছেন। জিয়াউর রহমানের যত অবদান ছিল বাংলাদেশের জন্য, খালেদা জিয়ার জন্য যত অবদান ছিল বাংলাদেশে, তারেক রহমানের যত অবদান ছিল বাংলাদেশে, সব কিছু মিলায় আপনার জন্য ভোট কাউন্ট হয়েছে, এবং আপনার নিজের ক্যারিয়ার। যারা স্বতন্ত্র ইলেকশন করছে আমার মতো, তাদের নিজের ক্যারিয়ার নিজেকে তৈরি করতে হয়েছে। এই জন্য কোনটার সাথে কোনটা মিলাবেন না দয়া করে। পরিষ্কার। কিন্তু আপনি কি এখনো স্বতন্ত্র হিসাবে আছেন, না আপনি বিশেষ কোনো দলের সমর্থন পাচ্ছেন? আমি 100% এখনো পর্যন্ত স্বতন্ত্রভাবেই ফাংশন করতেছি। এই জন্য আমি এত ফাংশন করতে পারি। আমাকে কেউ আটকানোর নাই। উপর মহল থেকে কেউ বলে না যে হ্যাঁ এখানে আন্দোলনটা থামায় দাও। উপর মহল থেকে কেউ বলে না যে এইটাতে এতবার এটা করো না, ওইটা করো না। আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানাই দিই, ভালো যেটা কি যা কিছু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কিছু ছাত্রদের কল্যাণে হচ্ছে, খারাপ যেটা হবে আমার মাধ্যমে আমি আমার দায় নিয়ে নিব। অন্য কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন এটার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই এবং হবেও না। এখানে মার্জিয়া মুমতাজ আপু বলতেছিল যে ছাত্র সংসদকে থামাতে হবে, আমরা কেন প্রতিরোধ গড়ে তুললাম। দেখেন আপু, আজকে যদি প্রতিরোধ গড়ে না তুলতাম, রাকসুতে এসে যে হামলা করলো 7 জন, একজন ভিডিও করলো 6 জন এসে আমার উপর অতর্কিত হামলা করলো, আমরা যদি সাথে সাথে এটার জবাব না দিতাম, তাহলে আওয়ামী লীগের পেজ, সকল নিউজ চ্যানেল সব জায়গায় ঢালাওভাবে যেটা প্রচার করত, আমার যদি 100 জন অনুসারী থাকে, যারা দেশের বাইরে থাকে, গ্রামে থাকে, বিভিন্নভাবে আমাকে অনুসরণ করে, আমার ভক্ত যারা দেশের জন্য আমাকে, আমার কথাটা শুনে আমার ভোকালটাকে ভালোবাসে, তারা আজকে যদি দেখতো যে আমাকে এভাবে মারছে ছাত্রলীগ, আমি কিছু বলি নাই, আমি বিচারের আশায় কান্নাকাটি করতেছি, এখানে আমি প্রতিরোধ গড়ে তুলি নাই, ওই 100 জন যারা নতুন নতুন কথা বলা শিখছিল, নতুন নতুন অধিকার ভিত্তিক কথা বলা শুরু করছিল, তাদের মুখ আবার বন্ধ হয়ে যেত। এই জন্য এখানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই। আপা, আমরা যখন এই সহিংসতা নিয়ে কথা বলছি, তখন ঢাকার বুকে রাজধানীতে টিসিবির ট্রাক থেকে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে 2 জন মানুষ মারা গেছে। আফ্রিকার একটি দেশে 6 জন বাংলাদেশি দুর্ঘটনায় মারা গেছে। আমাদের এখানে হামে 800-র
8 শতাধিকের বেশি শিশু মারা গেছে। কিন্তু আপনারা যে মানুষের কথা বলেন রাজনীতিবিদরা, আপনার দুজন সম্মানিত আইন প্রণেতা আছেন, আমাদের আলোচনায়, রাজনীতির আলোচনায় মানুষ কোথায়? এই মানুষগুলা দেয়াল ধসে ঢাকা শহরে মারা যাবে আপা, বন্যা হলে বা একটু বৃষ্টি হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবে, প্রতিদিন বজ্রপাতে মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কোনোভাবে কি ভোটটা শেষ হয়ে গেলে আমাদের আলোচনা থেকে মানুষ হারিয়ে যাচ্ছে? না, বিষয় সেটা না। এটা হয় কি, 17 বছরের যে সিস্টেম্যাটিক ফ্যাসিবাদ স্বৈরাচার একদলীয় যে সরকারটা সিন্দাবাদের বুড়োর মতো চেপে বসে সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, সেটার একটা আফটার শক, আফটার এফেক্ট এর ভেতরেও আছে। আর কিছু জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে 2 জন মানুষের মৃত্যু কিংবা হামের যে কথা বললেন, এগুলো যে আপনার ইনহেরিট করেছে এই সরকারটা, তার আগে ইন্টারিম 18 মাস, তার আগে আওয়ামী লীগের সেই 16 বছর 17 বছর, প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পাথরের থেকে, একটা হিমালয় পাহাড়ের থেকে ভারী প্রত্যেকটা ফ্যামিলির কাছে। এখানে আমরা 1-2 জনের কথা বলছি না, অনেক শত শত শিশু মৃত্যুর কথা বলছি। এটা আমি মনে করি যে এটা হয়তো বা আমাদের সিস্টেম চেঞ্জ করবার ব্যাপার আছে, এবং সেই সাথে সময়ের সাথে সাথে এই বর্তমান যে সরকারটা 5 মাস বয়সের, এই বিএনপি সরকারটা তো চেষ্টা করছে একদম জনগণের কাছে যেতে, জনগণের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। যে বহু জিনিস আপনারা দেখেছেন যে আপনার লাক্সারি তো দূরের কথা, কৃচ্ছতা সাধন করছেন একদম টপ ডাউন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেন, এবং মন্ত্রীদেরও প্রোটোকল, মন্ত্রীদেরও পুলিশ, এগুলো অনেক প্রত্যাহার করা হয়েছে। এই কথা বলে এখন আবার একটু ওই পুরনো আলোচনায় আসতে চাচ্ছি। হয় কি দেখেন, হ্যাঁ, ছোট করে, বিরোধী দলের কাজ হচ্ছে আপনার ইস্যু তৈরি করা। বিরোধী দল এখন মাঠ গরম করা, এটা বিরোধী দলের এখন, যেহেতু এই মুহূর্তে কোনো ইস্যু সেভাবে দেখা যাচ্ছে না। আপনি যেমন একটা কথা বললেন, মানুষ কি হারিয়ে যাচ্ছে? আপনি দেখেছেন যে সংসদের যে 2টো অধিবেশন গেল, সেখানে আপনি কি দেখেননি যে বিরোধী দল ভূমিকায় যারা আছে তারা তো সরকারেরই অংশ, তারপরও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা অবশ্যই করবে, কিন্তু তারা কি করেছে? খালি গণভোট। তারা জুলাই সনদ, আমরা বলেছি বারবার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সংসদে দাঁড়িয়েই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। তারপরও এখন দেখেন ছাত্রলীগকে নিয়ে, ছাত্র দলকে যে দোষারোপ রাজশাহীর ওই যে উনি করছেন, এবং আমার একজন টিচার ছিলেন স্যার, আমাদের, আপনি নিশ্চয়ই চিনেন, আমাদের সুপ্রিম কোর্টের খুব সিনিয়র লয়ার টি.এইচ. খান স্যার। স্যার আমাদের একটা কথা বলতেন কি, আমরা যদি আউট অফ দ্য ওয়ে কোনো কথা বলতাম, স্যার বলতেন কি, নিজের ব্যয় বুঝো, মানে সীমারেখা বুঝো, নিজের ওজন বুঝো, নিজের ওজন, ওয়েট, এটা বুঝতে হয় কথা বলার সময়। রামিসা হত্যা মামলা নিয়ে যে কথা বলার পরিপ্রেক্ষিতে আমার রাজশাহীর সেই ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন মুনাফিকি করছে। উনি এটা বলতে কি মিন করেছেন? বাংলাদেশের যদি কোনো ট্রায়াল, আমি তো আইন অঙ্গনের মানুষ, আপনি জানেন, এত দীর্ঘদিন আমি সুপ্রিম কোর্টে, আপনি কি রামিসা হত্যা মামলার যেভাবে হয়েছে আপনি কি দেখেছেন অতীতে? বলেন, দেখেছেন কিনা? জি, হয়েছে না? তো তাই যদি হয়, এখন দেখেন আইনের কতগুলো ধাপ থাকে সেখানে। আচ্ছা, ডেথ রেফারেন্সের ব্যাপার আছে, মৃত্যুদণ্ড একটা মানুষকে অবশ্যই দেওয়া হবে অপরাধী যখন সে সমস্ত সন্দেহের বাইরে, মানে একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত তার শাস্তি, মৃত্যুদণ্ডের সাজাটা বহাল করবে। দেখেন, বিএনপিকে নন্দঘোষ বানাবেন না, সব দোষ নন্দঘোষ একদম বানাবেন না, কারণ বিএনপি সেটা নয়। 17 বছর, আমি একটা কথা বলবো, ছদ্মবেশী হয়ে আমার ছাত্র দলের ভাই বলেন আর যুব দল, স্বেচ্ছাসেবক, যেটাই হোক, 1000-এর ওপর গুম হয়েছে এই বিএনপির ছাত্ররা, আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের যুবকরা। সেইখানে কেউ কেউ ছদ্মবেশে, গুপ্ত পরিচয়ে, সুপ্তভাবে আরেকজনের পেটের ভিতর ঢুকে আছে, যেটা বিএনপি কখনো করেনি। ওই জন্যই বললাম নিজের ব্যয় বুঝেন। মার্দি আপা, এই আমি বলছিলাম রাজনীতির আলোচনায় মানুষ কোথায়, আপা আগেই বলছেন যত দোষ নন্দঘোষ, ফলে এই মৃত্যুর দায় কে নেবে? 1, 2 হচ্ছে হামি শিশু মৃত্যু, ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীতে, মানুষের নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় উদ্বেগ, এমনকি মন্ত্রী এমপিদেরও কারো কারো উপরে মানে প্রতিপক্ষের হামলা আক্রমণের ঘটনা ঘটছে। ফলে এই মানুষের আলোচনাটা আপনারা একটু কম করছেন কিনা বিরোধী দল হিসেবে? মানুষের আলোচনা আমরা সব সময় করেছি, এখনো করছি, হামে শিশু মৃত্যু সহ
এমনকি একটা হসপিটালকে অবৈধভাবে তাদের একটা কার্যক্রমের জন্য, একটা ভুলের জন্য তাদের লাইসেন্স বাতিল করার কারণে আমাদের যে এখানে যারা কাশ্মীরি স্টুডেন্ট ছিলেন তাদের সমস্যাগুলো নিয়েও আমরা কথা বলেছি। তারা আমাদের সন্তান দেখে বলি নাই, ডেফিনেটলি, কিন্তু বাংলাদেশ সবার দেশ, এখানে যেন সবার জন্য সেই অধিকারটা এনশিওর হয়, এটা নিয়ে কথা বলেছি। আমি এখানে কয়েকটা জিনিস সেই একটু কথা হাসপাতালটার বলি। ওনারশিপের সঙ্গে কি আপনার দলের কোনো সম্পর্ক আছে? না, আমার দলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। কিন্তু এটাকে কেন যেন জামাতের প্রতিষ্ঠান হিসেবে মনে করা হয়, রাদার দেন কনসিডারিং দিস অ্যাজ আ সার্ভিস প্রোভাইডিং ইনস্টিটিউট, জি। রাইট? এবং সেখানে হাসপাতালের লাইসেন্স বাতিলের সাথে সাথে যখন মেডিকেল কলেজের লাইসেন্সও বাতিল হয়ে যায়, এটা আসলে কোনো ব্যাখ্যা নাই এটার। আমরা অনেকবার ব্যাখ্যা চেয়েছি। এখানে একটা কথা একটু মনে করাই দেই, আমরা তো ভুলে যাই অনেক অনেকগুলো বেশি। শিশু মারা গেছিল না? হ্যাঁ, তো সেই অপরাধটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে বাংলাদেশের কয়টা হাসপাতালের লাইসেন্স থাকে বলেন তো? ঢাকা মেডিকেলের থাকে? আমি বলছি না আদ্দিন হাসপাতালে যেটা হয়েছে সেটার জন্য শাস্তি হওয়া উচিত না, ব্যক্তির শাস্তি হওয়া উচিত। আমি কি ব্যক্তিকে কোনোভাবে দায়মুক্তি সেভ দিয়ে করার দিচ্ছি? চেষ্টা করছি। ওকে, ছাত্রদল দখল করার চেষ্টা করেছে কিনা, আসেন কয়েকটা উদাহরণ দেখি। 30 সেকেন্ডে শেষ করুন। মোহাম্মদপুরে ছাত্রদল ছাত্রলীগের ঝটিকা মিছিলে হামলা করেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে এবং পরে দাবি করেছে আমাদেরকে, আমরাই এখন দেশে আছি, আর কেউ দেশে নাই, আর কেউ ছাত্রলীগকে প্রতিহত করতে সাহায্য করছে না। আর নির্বাচনের পরে গিয়ে তেজগাঁও কলেজে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে রাতের আধারে। চট্টগ্রাম কলেজে আপনি দেখেছেন সামান্য জিনিসে ঝগড়া লেগে একটা ছাত্রের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অস্ত্র নিয়ে, এবং ছাত্রদলের 5 জন চট্টগ্রাম শহরের নেতা, তা পোস্টেড নেতা। তাহলে দখলের চেষ্টা চলছে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। এখন না পারার কারণে পরবর্তী ব্যাপারে যেটা বলেছিলাম ওই কথাটা থাকলো। আরেকটা কথা দিয়ে আমি একটু শেষ করি। দেখেন, জবাবদিহি সরকারকে করতেই হয়, নন্দ ঘোষ সরকারকে করতে হয়। আমরা এখন করছি না, আমরা এখন হামের জন্য ইন্টারিমকে দায়ী করছি না, আমরা এখন টিসিবি ট্রাকের ঘটনার জন্য সেই 2 বছর আগের আওয়ামী লীগ সরকারকে দায়ী করছি না। তাহলে সরকারকেই দায়টা নিতে হয়, সুতরাং সরকারের সেই প্রিপারেশন থাকা উচিত এবং বিরোধী দল সেই সমালোচনা করতেই থাকবে। আমরা একটা বিরতি নিয়ে বেশ কিছু নিয়োগ হচ্ছে, যে নিয়োগগুলোকে প্রশাসনিক নিয়োগ, কিন্তু সেগুলো রাজনৈতিক বিবেচনায় হচ্ছে। এবং গোলাম পরোয়ার সাহেব, জামাতের সাধারণ সম্পাদক, তিনি অভিযোগ করেছেন দক্ষতা যোগ্যতা কিচ্ছু লাগবে না, ইন্টারভিউর দরকার নাই, মেধার দরকার নাই, বিএনপির একটা পোর্টফোলিও আর ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন। বিষয়টা আসলে তাই কিনা সেই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমাদের হাতে একদম কম সময়। সালাউদ্দিন আম্মার, আপনার কাছে আগে যেতে চাই। সাম্প্রতিক বেশ কিছু নিয়োগ নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেই সব নিয়োগে বিএনপির পদধারী লোকজনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটির সমালোচনা জামাত ইসলাম করছে, পেশাজীবীরাও কেউ কেউ করছেন। এটাকে কিভাবে দেখেন যে এই সব নিয়োগে বিএনপি যদি কেউ করে এবং তার যদি যোগ্যতা থাকে, তাহলে সমস্যা কোথায়? ট্রাম্প প্রশাসনের সবাই তো তার দলেরই লোক হয়, আমাদের এখানে হলে সমস্যা কোথায়? অসংখ্য ধন্যবাদ ভাই। আমার মনে হয় এটা লাস্ট ফ্লোর, সো আমি 2-3 মিনিটে শেষ করে দিব। না, 1.5 মিনিট পাবো ভাই, 1.5 মিনিট পাবো, 2-3 মিনিট নিয়ে না, আমার চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে। বেশ কিছু রাজনৈতিক নিয়োগ হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি প্রাউড ফিল করে বলতেছি যে আমাদের বেছে বেছে বিএনপি পন্থী আমাদের শিক্ষক মণ্ডলী নিয়োগ পাইছেন, এবং এমন একজন প্রভিসি হিসেবে নিয়োগ পাইছেন গতকাল, যিনি 24 লাখ টাকা নিজের ডিপার্টমেন্টের 2টা অ্যাকাউন্ট থেকে 24 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে তার নামে। এমন শত শত অভিযোগধারী শুধুমাত্র বিএনপির প্লাকার্ড পিছনে নিয়ে ওনারা উপাচার্য উপ উপাচার্য হয়ে যাচ্ছেন আর কি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। তারপরে এবার আসি, যেহেতু আমি 1.5 মিনিটে শেষ করতে হবে, মুনাফিকি করতেছে বলতে আমি একটু, যেহেতু আমি আর সময় পাবো না, এই যে মুনাফিকি বলবো না কেন, যেখানে 23 মে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখের একটা কথা, এটা টিকটক ভিডিও না, এটা হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট। সে যখন বলছে 1 মাসের ভিতরে রামিসা হত্যার বিচার কার্যকর করা হবে এবং সর্বোচ্চ বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, সেই যেহেতু 1 মাসের জায়গায় 2 মাস 5 দিন 6 দিন হয়ে গেছে, তার মানে আমার তাকে মুনাফিক বলতে হবে। মুনাফিককে মুনাফিক বলতে না পারাটাই ফ্যাসিবাদের জন্ম দেওয়ার সব থেকে বড় বীজ আমি মনে করি। তারপরে যে শত শত শিশুর মৃত্যুর কথা বললো, রামিসা হত্যার বিচারের ব্যাপারটা নিয়ে আপনারা সিরিয়াস না কেন? তারপরে এখানে আমাদের জুলাই সনদ, চুপ্পুর বিচার, আপনারা যদি এতই সব কিছু নিয়ে, তারেক রহমান বলতেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কবে বাস্তবায়ন করবে? একে একে আমাদের সহযোদ্ধারা মার খাইলে, আজকে এনসিপি মার খাচ্ছে না, শুধু আমাদের জুলাইয়ের প্রতিনিধিরা মার খাচ্ছে আর কি।
সো এখানে জুলাই সনদ, চুপ্পুর বিচার এগুলাকে কৌশলে এড়ায় গিয়ে ওখানে সংসদে যে জামাত ইসলাম বলতেছে জুলাই সনদের কথা, জুলাই সনদের টোটাল স্ট্রাকচারের ভিতরেই তো সব কিছু আমার মনে হয় যে বাংলাদেশের গণমানুষের আপনার আকাঙ্ক্ষার বক্তব্য ব্যাপারগুলো একদম সবকিছু পরিষ্কার, উল্লেখ করা আছে একদম সেখানে। পরিষ্কার। So এখানে নাসির, specific জুলাই সনদের এই কথা কেন? প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ উঠছে, যারা বিএনপি করেন, বিএনপির কি যোগ্যতম মানুষগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে, নাকি সেখানে অন্য বিবেচনা, ধরেন নমিনেশন চেয়েছিল পায় নাই, সেজন্য তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, এরকমও করা হচ্ছে? এই বিষয়গুলো আপনাদেরকেও কখনো কখনো হতাশ করে কিনা? নাসির, জি, আমি শুনতে পাচ্ছি। যদি প্রশ্নটি আরেকবার একটু বলতেন। প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক নিয়োগ যেগুলো হচ্ছে সেখানে যোগ্যতম বিএনপিটা নিয়োগ হচ্ছে কিনা, মানে ধরেন বিএনপি হোক কিন্তু তিনি যোগ্যতম মানুষটা কিনা সেটি দেখা হচ্ছে, নাকি তার আনুগত্যটাই আসলে প্রধানতম বিবেচ্য হচ্ছে কেবল? না, দেখুন, এখানে প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে সরকারি চাকরির বাহিরে অর্থাৎ জনপ্রশাসনে সরকারি বিধিতে রয়েছে সরকার চাইলে 10% সরকারি চাকরির বাহিরেও যে কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে। এটি সবসময় স্বাধীনতা পরবর্তী সময় সব সরকারের সময় হয়েছে। এখন আমরা যেটি মানে খুবই আশঙ্কাজনক ভাবে দেখছি সেটি হচ্ছে, এবং এটি ইতিবাচকও যে একদিক থেকে, সেটি হচ্ছে ধরুন গণ অভ্যুত্থানের পরে যখন একটা নির্বাচিত সরকার দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিল, তখন সরকারের প্রতিটি পদক্ষেপ বিরোধী দল বা বিরোধী যারা রাজনীতি করছেন তারা কিন্তু সমালোচনা করতে পারছেন। এখন হচ্ছে আগের যে কোনো সরকারের সময়ও কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, সুতরাং এখনকার সরকারের সময়ও তার ধারাবাহিকতায় চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু চলমান রয়েছে, বা সরকার চেয়েছে যে ওনারা যোগ্য, এজন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। জি, পরিষ্কার। আপনি বলছেন যোগ্যতা অনুযায়ী। নাসির, একদম সময় নেই, মাফ করবেন। আপা মার্জিয়া মমতাজ, এই নিয়োগ নিয়ে আপনারা এত সমালোচনা কেন করছেন? কেউ ছাত্রদল করলে তাকে নিয়োগ করা যাবে না? সে কি যোগ্য হতে পারে না, বা বিএনপি করলে যোগ্য হতে পারে না? জি, ছোট খুব করে। গুরুত্বপূর্ণ কথা। তার আগে আপনাকে একটা জিনিস একটু বলি। আমি পার্সোনালি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা তুলনা করতে চাই না, এবং বাংলাদেশের মানুষের রাজনীতি নির্ভরতা এবং আমেরিকার রাজনীতি নির্ভরতা, এই সংস্কৃতিটা আলাদা। সুতরাং এখানে আমেরিকায় হয়েছে দেখেই, একটা উন্নত দেশ দেখেই আমি সেটাকে ফলো করব কিনা, সেই মডেলটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, একটা দল নির্বাচনের আগে যে ইশতেহারটা দেয় সেটা নিয়ে তাকে শুধু নির্বাচনের আগে না, তার পুরো কার্যকারিতার সময়, এমনকি পরবর্তী নির্বাচনেও আমরা এটাকে পার্সেন্টেজ করে দেখি যে তারা ওই ইশতেহারে কতটুকু বাস্তবায়ন করেছে। বিএনপি ইশতেহারে স্পষ্ট বলেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দলীয়করণ হবে না। আচ্ছা, তাহলে কি যোগ্য মানুষ নাই দলের মধ্যে? আসবে। কিন্তু দেখেন, একজন সাংগঠনিক সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য, বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য হলেও তো এই জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল। আপনি বলছেন এটা বিএনপির ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক। এক্স্যাক্টলি। মুন্নি আপা, যেই জিনিস ইশতেহারে বলেছেন, আপনাকে তো আবার নির্বাচন করতে হবে আপা 5 বছর পরে। না, সেটার জন্যই তো রেডি, প্রথম থেকেই আমরা তো চেষ্টা করছি সেটাই। এখন দেখেন যে আইনে চুক্তিভিত্তিক নিয়োগের এখতিয়ার আছে, এটা এমন না যে আইনের বাইরে গেছে। 17 বছর যেই ভয়ঙ্কর রকমের বৈষম্য আর আপনার বঞ্চিত আমাদের নেতা কর্মীরা, এখন তাদের যোগ্যতার মূল্যায়ন এবং প্রশাসনে যে কাঙ্ক্ষিত একটা গতিশীলতা আনার ব্যাপার আছে, এই একটা অনেক দীর্ঘ সময় পরে, এবং বিশ্বস্ততারও একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে যদি এই সব উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই নিয়োগটা হয়ে থাকে, এটার মধ্যে খারাপ কিছু আছে বলে তার মানে আপা প্রশাসনে গতিশীলতা আসবে। এক্স্যাক্টলি তাই আপা, সে আশা আমরা করি, এবং আমরা নিশ্চয়ই ফলো আপও করবো 2-3 মাস 6 মাস পরে। অনেক ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি, ধন্যবাদ মার্জিয়া মমতাজ এমপি, ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির এবং সালাউদ্দিন আম্মার। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই।